15 জানুয়ারির মধ্যে হচ্ছে না গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এর সময় নির্ধারণ করা হবে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে পাঠ্যপুস্তক বিতরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম জানান, 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও পেছাতে পারে সময়। শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণ অভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। বৈঠকে কথা হয় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতেও। সংবিধান বাতিল না সংস্কার, সেসব বিষয়েও সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে। কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করব। যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো, বসবো। এ সময় প্রেস সচিব জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। যানজট নিরসনে সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জেনে প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক কমিটির সংগঠক মশিউর রহমান বলেছেন, অনিচ্ছার কারণেই 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারছে না সরকার। তো ইচ্ছা করে সরকার এটাকে ডিলে করেছে এবং ছাত্র জনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, জুলাই রেভলিউশনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার সাথে সরকার তামাশা করেছে। এবং আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয়েছে যে এর সাথে বিভিন্ন পক্ষ বিপক্ষ, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ জড়িত, যার কারণে সরকার এই ছাত্রদের এই যে জুলাই প্রোক্লামেশন বা জুলাই রেভলিউশনের যে প্রোক্লামেশন ঘোষণা করার কথা ছিল, সরকার সেটাকে ইচ্ছা করে কালক্ষেপণ করছে বলে। এর আগে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ 7 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো গণসংযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, দ্রুত গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চাই সাধারণ মানুষ, যেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব বৈষম্য নিরসন ও নাগরিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকবে। সেই সঙ্গে ফ্যাসিবাদী ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের দাবি জানান তিনি। সরকারকে সব ধরনের সংস্কারের ওয়াদা ঘোষণাপত্রে উল্লেখ করার দাবিও তার। সরকার এই পর্যন্ত বলেছে যে আমরা অতি দ্রুতই হলো প্রোক্লেমেশন ঘোষণা করব। তো সরকার থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাই নাই। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, দ্রুত গতিতে এই বিষয়ে ভিজিবল একটা রূপ জনগণের সামনে আপনারা তুলে নিয়ে আসুন। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো এখন ঐক্য ধরে রাখতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতার জন্য এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতি করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করতেই এ অনুষ্ঠানের আয়োজন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন খালেদা জিয়া। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমানও দেশে ফিরবেন। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন, তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়।
এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে? পরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে, এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য ঐক্য। নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এস আলম, সামিট ও ওরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে গঠিত টাস্কফোর্স এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক 2 সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে দুদকের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এছাড়া অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে 10টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুদক। দুদক ছাড়াও সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এস আলম গ্রুপ, সামিট ও অরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে তারা। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এদিকে ৩,১০০ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। নরসিংদীর সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 2টি মামলা করেছে দুদক। প্রমাণাদি পাওয়া গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে আবার কবে তাগাদাপত্র দেবে ঢাকা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র। বলেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফরে কৃষি, শিক্ষা, বাণিজ্য ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কোন স্ট্যাটাসে অবস্থান করছেন 5 মাস পরও তা অজানা বাংলাদেশ সরকারের কাছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছি, এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরাবাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা এই বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে তা জানিয়ে দেওয়া হয়। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি। মুখপাত্র জানান, 20 জানুয়ারি 3 দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্প্রতি নতুন করে আরও ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলন আর এজলাস কক্ষে আগুনের কারণে বিডিআর হত্যার বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি হয়নি। বৃহস্পতিবার শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন বিচারক ও প্রসিকিউটর। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কোনো অবস্থাতেই তাদের মাঠে আর আদালত বসতে দেবেন না। এদিকে এই মামলার পরবর্তী শুনানির দিন ১৯ জানুয়ারি নির্ধারণ করা হলেও আদালতের স্থান এখনও ঠিক হয়নি। অস্থায়ী আদালত সরিয়ে নিজেদের মাঠ উদ্ধারে বৃহস্পতিবার ভোর থেকে বিক্ষোভ শুরু করেন ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। বন্ধ করে দেন সামনের সড়ক। তারা বলছেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে প্রায় ১৪ বছর এই মাঠে চলছে অস্থায়ী আদালত। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রম। বেশ কয়েকবার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা সরানো হয়নি। বুধবারও প্রথমে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বিডিআর হত্যা মামলার অস্থায়ী আদালত বসার কথা বলা হয়। পরে মাঝরাতে আবারও মাদ্রাসা মাঠেই বিচার কার্যক্রমের সিদ্ধান্ত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছি যে আজকের পরে এক মুহূর্তের জন্য আমরা এই আদালতকার মেনে নিব না। আজকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রবলেম হয়েছে, এইভাবে প্রতিনিয়ত ১৫ বছর আমাদের শিক্ষার্থীদের প্রবলেম হয়ে আসছে। খেলাধুলা, শরীর চর্চা। রাজধানীর বকশীবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় সরকারি প্রসিকিউটর ও বিচারককে। এক পর্যায়ে শিক্ষার্থীদের বুঝিয়ে আদালত পরিদর্শনে যান বিচারক ইব্রাহিম মিয়া। কোনোভাবে এখানে কোর্ট বসানোর বাইতারা করে যাচ্ছে, তো আমরা চাচ্ছি যে আমাদের যে জায়গাটা আমাদের বুঝিয়ে দেয়। অনেক রাত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলিয়া মাদ্রাসায় বসবে, এখানে বসবে, এইটাও আমরা ওইভাবে কনফার্ম না। অস্থায়ী আদালতের টিন শেডটি জুলাই আন্দোলনের সময় একবার ভাঙচুর হয়, আর বুধবার দিবাগত রাতে এজলাস কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ভেতরের আসবাবপত্র সহ সবকিছু। পরিদর্শন শেষে বিচারক জানান, সেখানে বিচার কাজ পরিচালনা এখন সম্ভব নয়। কোনো সম্পদ এভাবে ধ্বংস হোক, এটা একজন নাগরিক হিসাবে আমি চাই না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে। একাধিক প্রপোজাল এসেছে, এখানে আজকে আসামি পক্ষ থেকে বলা হয়েছে পুরানা জেলখানায় দেওয়া যায় কিনা, আর একটা মহিলা কারাগার আছে এখানে দেওয়া যায় কিনা, এরপরে হলো কেরানীগঞ্জ। এদিকে বিস্ফোরক আইনের এই মামলার বিচার শেষ না হওয়ায় হত্যা মামলায় সাজাভোগ করা এবং খালাস পাওয়া ৫ শতাধিক আসামির প্রায় সব এখনো বন্দী। প্রায় ১৫ বছর ধরে জেল খাটছেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০০৮ থেকে ১৬ বছরে সারা দেশে ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সেই সাথে ১৫৩ জনকে গুমের অভিযোগ করেছে দলটি। হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিএনপিকে নিশ্চিহ্ন করতেই গুম ও খুনের ঘটনা ঘটানো হয়েছে বলে জানায় দলটি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ জমা দেন বিএনপির মামলা গুম খুন ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। তাদের অভিযোগ, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এ বিষয়ে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ১৫৩ কর্মীকে গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। যুবদল, ছাত্রদল, মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে ২৭৭৬ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। গুম, খুন ও হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। হত্যা ও গুমের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। ক্রসফায়ার ও গুমের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করা হলো চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া মামলার নথি। কোতোয়ালি থানার সতীশবাবু লেন থেকে 1911 মামলার নথির মধ্যে 9 বস্তা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। তবে আইনজীবী সমিতি জানিয়েছে নথি উদ্ধার হলেও এমন ঘটনা এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো জরুরি। আদালত প্রাঙ্গণ থেকে মামলার নথি গায়েবে জিডির পরই নড়ে চড়ে বসে প্রশাসন। আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সন্দেহভাজন চা দোকানের কর্মচারী রাসেলকে শনাক্ত করে। বুধবার রাতে তাকে বাকলিয়া এলাকা থেকে আটক করা হয়। রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার সতীশ বাবু লেন এলাকায় একটি ভাঙাড়ির দোকান থেকে হারিয়ে যাওয়া 9 বস্তা নথি উদ্ধার করা হয়। সেখানে এসব নথি 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল রাসেল। ঘটনার সাথে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রাসেল মূলত যেটা আমরা প্রাপ্ত তথ্য পেয়েছি, সে কোর্ট বিল্ডিং এ 4 দোকানে চাকরি করতো। ডকুমেন্টগুলো কোর্ট বিল্ডিং এর বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। নথি উদ্ধারের ঘটনায় স্বস্তি নেমেছে আদালত পাড়ায়। তবে সংশ্লিষ্টরা বলছে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা জরুরি। এরই মধ্যে পিপি কার্যালয়ের আশেপাশে শুরু হয়েছে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ। আইন প্রয়োগকারী সংস্থাকে যেহেতু আমি জিডির মাধ্যমে জানিয়েছি, জিডি করেছি এবং আইনি প্রক্রিয়া তাদের হাতে হবে এবং আইনি প্রক্রিয়া তারা অলরেডি শুরু করেছে। আমাদের ট্রেজারি সেকশন এখানে আছেন, এখানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। আমার মনে হয় টোটাল এলাকাটা একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখাটা দরকার বলে আমি মনে করি। আমার দাবি থাকবে এটা নিশ্চিত নিরাপত্তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য। গত রোববার আদালতের অবকাশকালীন বন্ধে মহানগর পিপির কার্যালয় থেকে প্রায় 1900 মামলার নথি চুরি হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিন আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকাল 4টার দিকে ঢাকা থেকে যাওয়া ফরেনসিক টিম মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পুলিশ ও স্বজনরা জানিয়েছেন 2 বছর ধরে ডিপ্রেশনে ভুগছিলেন আল আমিন। গেল বছরের 14 সেপ্টেম্বর জাজিরার ওসি হিসাবে যোগদান করেন তিনি। ঘটনা তদন্ত করছে রাজধানী থেকে যাওয়া গোয়েন্দা বিভাগের সদস্যরা। উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন। তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি। ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন। ওপেন মার্কেট সেল বা ওএমএস এর মাধ্যমে 422টি উপজেলার 1752টি কেন্দ্রে চাল বিক্রি শুরু হচ্ছে আগামীকাল। ওএমএস এর প্রতিটি ট্রাকে দিনে 2 টন চাল বিক্রি হবে 30 টাকা কেজি দরে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এই কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে 908টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবার যুক্ত হলো আরও 844টি কেন্দ্র। ভারত, পাকিস্তান ও মিয়ানমারের চাল এলেই মজুতদাররা বাজার ছাড়তে বাধ্য হবে। এতে বড় মৌসুমের আগেই চালের দাম পুরো দমে স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জানিয়েছেন টিসিবির ফ্যামিলি কার্ড বৃদ্ধির ব্যাপারেও চিন্তা করছে সরকার। এছাড়া রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গেল 26 ডিসেম্বর ভারত থেকে 24,500 টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। 2-1 দিনের মধ্যে আরও 27,000 টন আসার কথা রয়েছে। তবে এতে চালের দামে লাগাম টানা যায়নি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে চাল নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উপদেষ্টা বলেন, আমদানির সব চাল এলে অবৈধ মজুতদারি থাকবে না। আমদানিকে আরো বেশি উদার করেছে, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে।
এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ডুপ্লিকেশনের ফলে যে প্রায় 37 লক্ষ কমেছে, আমরা আরো 37 লক্ষ বাড়াতে চাই এবং আমরা আমাদের স্বচ্ছতা আনার ফলে আমাদের ক্রয়ও স্বচ্ছতা এবং বিপণনেও স্বচ্ছতার মাধ্যমে যদি এটা 1 কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব আমরা সেটাও করব। বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগে প্রস্তাব করেছে তুরস্ক। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো খাত নিয়েও আগ্রহী দেশটি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের চাকরিতে যোগদানের সুযোগ তৈরি হয়েছে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বাদ পড়াদের নতুন করে ভেরিফিকেশন হবে। কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলেই কেবল বাদ পড়বেন। এই সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। 15 জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। 2023 সালে 43তম বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। যাচাই বাছাই শেষে গত বছরের অক্টোবরে 2064 জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। 30 ডিসেম্বর নতুন করে আরও 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভেরিফিকেশনে গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। বঞ্চিতরা নানাভাবে তাদের বাদ না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বাদ পড়াদের আবার ভেরিফিকেশন হবে। কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা ফৌজদারি মামলা থাকলে তারা বাদ পড়বেন। আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। তারা বলছেন, 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবে এ ব্যাচের কর্মকর্তারা। এর মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। আমরা আশা করব যে সকল যে কার্যক্রম আছে সেগুলা সাপেক্ষে যেন আমাদের 15 তারিখে জয়েনটা আমাদের সম্পন্ন করা হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি। বিশেষ করে আমাদের যে আমরা 15 তারিখে আমাদের অনেক সহকর্মীরা জয়েন করছেন, এটা আমাদের সারা জীবনের একটা স্বপ্নের দিন এই দিনটা। তো এই দিনটাতে আমরা যেন সবাই একসাথে যেতে পারি। এদিকে সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী 18 জানুয়ারি দুপুরে সাজা ঘোষণার কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। 2024 সালের 11 নভেম্বর থেকে আরজিকর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়। টানা 2 মাস ধরে চলে প্রক্রিয়া। সিবিআইয়ের দেয়া চার্জশিটে আটক সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়। আদালতে তার সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে মিথ্যা মামলায় অভিযুক্তকে ফাঁসানো হচ্ছে বলে আদালতে দাবি করেন তার আইনজীবী। সিবিআইয়ের দেয়া তথ্য প্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি করেন অভিযুক্তের আইনজীবী। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণের পর এক নারী চিকিৎসককে হত্যা করা হয়। এর সাথে শেষ করছে আজকের বিরোধীন রাত 9টায় বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।